1947 সালের পরে থেকে স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্রসহ অনেকগুলো অঞ্চলকে দখল করে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে ভারত। ভারতের সেই দখলদার মনোভাব এখনও রয়েছে। বিশেষ করে বাংলাদেশকেও তারা তাদের পেটের মধ্যেকার বিস্ফোরা বলে মনে করে। বাংলাদেশকে দখল করতে পারলে যেন তাদের মানচিত্রের ক্ষত পূরণ হবে এবং তাদের অখণ্ড ভারতের দিবাস্বপ্ন বাস্তবায়ন হবে। অনেকে মনে করে থাকেন ভারত চাইলেই বাংলাদেশকে যে কোনো সময় দখল করে নিতে পারে। শুরুতেই বলে রাখি, ভারত যদি বাংলাদেশকে ভুলেও দখল করার চেষ্টা করে কিংবা সামরিক অভিযান চালানোর সাহস করে, তাহলে ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে। শুধু তাই নয়, পুরো এশিয়া রিজিয়নে একটা মহাযুদ্ধ বেঁধে যাবে। আর ভারত এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে কিয়ামতের আগ পর্যন্ত হয়তো তা মনে রাখবে। কিভাবে এমনটা ঘটতে পারে চলুন আমরা তা জেনে নিই। অনেকেই বলে থাকেন ভারত বাংলাদেশের চাইতে অনেক বড় এবং তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে, তাই তারা যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে। যারা এই ধারণা পোষণ করে থাকেন তাদের জেনে রাখা উচিত, যদি আয়তনে বড় আর পারমাণবিক অস্ত্রের মালিক হলে ছোট আর দুর্বল রাষ্ট্রকে দখল করে নেওয়া যেত, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলত না। রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি, তারা আয়তনে এবং পারমাণবিক অস্ত্রে বিশ্বের প্রথম। সেই তুলনায় ইউক্রেন হাতির সামনে মশার মতো। তারপরেও ইউক্রেন এখনও পরাজিত হয়নি, রাশিয়ারও ব্যাপক ক্ষতি হয়েছে। আবার চীন তাইওয়ানের ব্যাপারটাও সেম। আবার সুপার পাওয়ার আমেরিকাও ভিয়েতনাম যুদ্ধ থেকে শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছে। 20 বছর ধরে আফগানিস্তানের সেনা মোতায়েন করে রেখে সেখান থেকেও শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছে আমেরিকা। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে অনেকগুলো বিষয় রয়েছে যার কারণে বড় ও শক্তিশালী দেশ হয়েও তুলনামূলক দুর্বল ও ছোট দেশকে দখল করে নেওয়া যায় না। চলুন আমরা একে একে সেগুলো জেনে নিই। সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা। যুদ্ধ পরিচালনা করতে হলে অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামরিক সক্ষমতা। আর সামরিক সক্ষমতা অর্জন করতে এবং যুদ্ধ পরিচালনা করতে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে থাকে। ভারত অর্থনৈতিকভাবে সক্ষম একটি দেশ। অন্যদিকে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশেরও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। 2024 সালে বাংলাদেশের সামরিক বাজেট $7 বিলিয়ন, অপরদিকে ভারতের $74 বিলিয়ন। ভারতের বাজেট বেশি মনে হলেও উভয় দেশের কার্যপরিধি অনুপাতিক হারে চিন্তা করলে বাংলাদেশের বাজেট অনেক বেশি। ভারতের সৈন্য রয়েছে 15 লাখের মতো, বিপরীতে বাংলাদেশের সৈন্য রয়েছে 1,63,000। ভারতের সৈন্য সংখ্যা বেশি হলেও গবেষণা বলছে ভারত তার টোটাল শক্তির সর্বোচ্চ 10 ভাগের 1 ভাগ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। আর এটাই হচ্ছে যুদ্ধের স্ট্যাটিস্টিক। কারণ ভারতকে তার বাকির 90 ভাগ শক্তি অলওয়েজ পাকিস্তান এবং চীন সহ অন্য শক্তিগুলোর জন্য ব্যবহার করতে হয়। বিশেষ করে বাংলাদেশের সাথে সংঘাত বাঁধলে এই সুযোগে চীন ও পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্তি বুঝে নিতে চাইবে। তখন চীন পাকিস্তান তাদের শক্তি দ্বিগুণ থেকে বহুতর ব্যয় করবে ভারতের বিরুদ্ধে, আর ভারতকেও তার মোকাবেলা করতে হবে। শুধু কি তাই, ভারত অন্যায়ভাবে যে সমস্ত রাজ্য দখল করেছে সেগুলোর বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠবে। ভারতকে তখন নিজেদের অভ্যন্তরেও সৈন্য শক্তি ব্যয় করতে হবে, সামরিক শক্তি ব্যয় করতে হবে। বিগত সরকারের গাফিলতির কারণে সৈন্য সংখ্যায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও বাংলাদেশে রয়েছে বিশ্বের 1 নম্বর প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী, যার সংখ্যা 68 লাখ। বিপরীতে ভারতের রয়েছে 25 লাখ। আবারও খেয়াল করুন, যেখানে বাংলাদেশ পুরো 68 লাখ প্যারামিলিটারি ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে, সেখানে ভারত 10 ভাগের 1 ভাগ, তার মানে বাংলাদেশের 68 লাখ প্যারামিলিটারির বিপরীতে মাত্র 2,25,000 সৈন্য লড়বে। আধা সামরিক বাহিনী হলো তারা যাদেরকে সামরিক অস্ত্র দেওয়া হয় না, কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। যুদ্ধের সময় তাদেরকে 10 থেকে 15 দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র তুলে দিলেই পুরোদমে যুদ্ধ করতে পারবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্যারামিলিটারি বাহিনী হচ্ছে আনসার, যাদের সংখ্যা 61 লাখ। শেখ হাসিনার পতনের পরে যখন বাংলাদেশের সকল থানাগুলো অচল হয়ে গিয়েছিল, তখন আনসার বাহিনী পুলিশের অনুপস্থিতিতে থানা পরিচালনা করে তাদের দক্ষতার প্রমাণ আবারও দিয়েছে। তবে সব প্যারামিলিটারি ফোর্স অস্ত্রবিহীন হয় না। যেমন সমস্ত পুলিশ ও গোয়েন্দা ফোর্স, স্পেশাল ফোর্স এবং বর্ডার গার্ড ফোর্স প্যারামিলিটারির অন্তর্ভুক্ত। এছাড়াও আনসারের মধ্যে যারা ব্যাটালিয়ন রয়েছে তাদেরকেও অস্ত্র তুলে দেওয়া হয় এবং ভারী প্রশিক্ষণ দেওয়া হয়। দর্শক বন্ধুরা, শুধু তাই নয়, ভারত যেহেতু আগ্রাসী হবে, তাই তারা শুধু সেনা দিয়ে আক্রমণ করবে। অপরদিকে জাতীয় অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের কয়েক কোটি জনগণ ভারতের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ নেবে, যার প্রমাণ 1971 সালে দিয়েছে এবং 2024 সালের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনগণ যে ভীত নয়, লড়তে জানে, তা প্রমাণ করে দেখিয়েছে। এছাড়াও ইসলামিক নেতারাও যদি জিহাদের ডাক দেয়, তাহলে আরও অন্তত 1 কোটি ধর্মপ্রাণ মুসলমান জিহাদে ঝাঁপিয়ে পড়বে জাতীয় অস্তিত্ব রক্ষায়। ফলে ভারতের বিরুদ্ধে অপ্রতিরোধ্য দুর্গ গড়ে উঠবে। এর ফলে ভারত বাংলাদেশ ছেড়ে পালাবে তো বটেই, বরং বাংলাদেশের মানচিত্রও আরও অনেক বড় হয়ে যেতে পারে।
প্রিয় দর্শক বন্ধুরা, সামরিক অস্ত্রশস্ত্রের দিক থেকেও প্রয়োজনের তুলনায় বাংলাদেশের যথেষ্ট সামরিক সরঞ্জাম রয়েছে।